তরুণী চিকিৎসকের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারের পাশে দাঁড়ালেন, তাদের সঙ্গে কথা বললেন এবং তারপর বাইরে এসে ফাঁসি চান মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীর, এরকমটাই দাবি করলেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে চলে এই দ্রুত এই মামলার শুনানি সমাধান হয় সে কথাও বললেন। কি বললেন? বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনও তিনি ফাঁসির কথা বলেছিলেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীর ফাঁসি চান বললেন। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ পরিবারের পাশে দাঁড়ালেন, পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন, কি কথা হলো জানা যাচ্ছে? দেখো, প্রথমত রাজ্য সরকারের তরফে সব রকম সহযোগিতা করা হবে। দ্বিতীয়ত কলকাতা পুলিশের তরফে গত শুক্রবারের পর থেকে এখনো পর্যন্ত কি কি তদন্ত করা হয়েছে, কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তে কি কি উঠে এসেছে, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবারের কাছে, তেমনটি আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে একটি তদন্তের অগ্রগতি রিপোর্টও পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানতে পারছি। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন সেই সময় কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে কলকাতা পুলিশের তরফে তদন্তের অগ্রগতি, তার সঙ্গে আগামী দিনে যে তিনি সিবিআই তদন্তে তার কোনো আপত্তি নেই বা রাজ্য সরকারের আপত্তি নেই, সেই বার্তাও পরিবারের সদস্যদের কাছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই সূত্র মারফত জানতে পারছি। এবং পাশাপাশি কলকাতা পুলিশের তরফে গোটা বিষয়টি নিয়ে যে দ্রুত শুনানি করা হবে এবং তার জন্য রাজ্য সরকারের তরফেও বিশেষ বার্তা থাকবে, সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পরিবারের সদস্যদের। প্রায় 40 মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পর্যন্ত ডেডলাইন পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যে কিনারা না হলে পরে সিবিআই তদন্ত। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা তারা করেছেন জনস্বার্থ মামলা সিবিআই এর দাবিতে। আর রাজ্য সরকারও অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যে রবিবারের মধ্যে কিনারা না হলে পরে সিবিআই কি বললেন দেখুন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল। রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। আর আজকে সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করলেন। আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি ছিল আন্দোলনরত কর্মবিরতিরত চিকিৎসক পড়ুয়াদের, এবং এই সন্দীপ ঘোষের ইতিহাসও আছে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, তিনি বললেন যে এত সোশ্যাল মিডিয়ায় এত তার নামে সমালোচনা তার জন্য, এবং তার মেয়েও আছে, সেই কারণে তিনি আসলে সন্দীপ ঘোষের ইতিহাসটা একটু জানতে চাইব। হ্যাঁ অয়ন, সাথে যে এই সন্দীপ ঘোষ যেটা বললেন, অর্থাৎ এই অধ্যক্ষ, এর আগে অতীতে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুবার এখান থেকে সরানো হয় এবং শেষবার যখন সরানো হয়েছিল সেই শেষবার সরানোর পর তারপরেও যিনি তার পরিবর্তে প্রিন্সিপাল পদে অভিষিক্ত হয়েছিলেন তাকে যখন তিনি যখন যোগ দিতে আসেন, এই সন্দীপ ঘোষের এতটাই ক্ষমতা যে সেই প্রিন্সিপালকে যোগ দিতে দেওয়া হয়নি এবং তারপর কয়েকদিনের মধ্যেই এই সন্দীপ ঘোষ আবার পুনর্বহাল হন। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হিসেবে আজকে এই কথা বলছেন, কিন্তু তার বিরুদ্ধে ভরি অভিযোগ। হাসপাতাল থেকে হাসপাতালে একসময়কার অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলী তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন 1 বছর আগেও এখানে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনেও সন্দীপ ঘোষের অপসারণের দাবি উঠেছিল। প্রত্যেক সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একদিকে সন্দীপ ঘোষ আজকে বলছেন যে তার বিরুদ্ধে গোটাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে কাছে আসবো।
চাপে নয় স্বেচ্ছায় পদত্যাগ দাবি সন্দীপ ঘোষের, এবং কোনো দোষ আড়াল করেননি বলেও দাবি সন্দীপ ঘোষের। তরুণী ডাক্তার খুনে মন্তব্য বিতর্কও খারিজ করেন সন্দীপ। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই। আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি রেজিগনেশন দিতে, আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। রাজনৈতিক খেলা চলছে এরকমটা অভিযোগ করলেন, আর অভিজিৎ বললেন ইতিহাসটা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজকে স্বাস্থ্য ভবনে যখন ইস্তফা দিতে যান, সেখানে বললেন আরজি কর একটা ঘুঘুর বাসা। দেখুন, ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। ঘুঘুর বাসা, আরজি করে ঘুঘুর বাসা। তিনিই বলছেন স্বাস্থ্য ভবনে ইস্তফার পর তিনি বললেন হাসপাতালে ঘুঘুর বাসা আরজি করে। দেখুন, আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। অভিজিৎ, উনি তো বলছেন রাজনীতির খেলা চলছে। উনি তো বলছেন যখন চার্জ নিয়েছিলেন তখন ঘুঘুর বাসা, তার মানে তো ভালো করতে চেয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধেই দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। ঠিক একদমই। এই সন্দীপ ঘোষের আগে যিনি এখানকার অধ্যক্ষ ছিলেন শুদ্ধধন ঘটকব্যাল, তার বিরুদ্ধে তো এরকম কোনো অভিযোগ ওঠেনি। এই তার আগের যারা অধ্যক্ষ ছিলেন তাদের বিরুদ্ধে তো এইরকম কোনোদিন অভিযোগ ওঠেনি। এখানে ছাত্রদের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এই অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ দিনের পর দিন ধরে ছাত্রদেরকে হুমকি দিয়েছেন যে সে তার কথা মতন কাজ না করলে তাদেরকে ফেল করে দেওয়া হবে। এমনকি এমন অভিযোগ দিনের পর দিন উঠেছে যে এখানকার বেশ কিছু ইন্টার্ন এবং আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রী তারা সন্দীপ ঘোষের ধামা ধরা বলে সাদা খাতা জমা দিয়েও তারা দিব্যি প্রচুর নাম্বার পেয়েছেন। এই নানা অভিযোগ, এমনকি হাসপাতালের পার্কিং থেকে শুরু করে এখানকার বিভিন্ন দামি দামি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যে টেন্ডার, সেই টেন্ডারে অস্বচ্ছতা ছিল, এমনটাও অভিযোগ উঠেছিল। হাসপাতালের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন আক্তার আলী, তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। তাহলে এই সন্দীপ ঘোষ আজকে এই কথা বলছেন, সরকারি চাকরিও ছাড়লেন। হ্যাঁ ঠিকই, তিনি আজকে বলছেন সরকারি চাকরি ছাড়লেন, কিন্তু এই যে তার বিরুদ্ধে যে এত অভিযোগ, এবং একটা সময় ঘরের চাপ এবং বাইরের চাপ দুটো মনে হয় আর তিনি রাখতে পারলেন না, এবং ইনএনিমাসলি সর্বসম্মতভাবে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সবার প্রথম দাবি ছিল এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অপসারণ করতে হবে। এবং তার ফলে সন্দীপ ঘোষ সরকারি চাকরিও ছাড়লেন, সরকারি চাকরি থেকেও পদত্যাগ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ ছিল, তাকে সরানোর কথা বলা হয়েছিল। তিনি বললেন কোনো চাপে নয় স্বেচ্ছায় তিনি ইস্তফা দিয়েছেন, এবং ইস্তফা জমার পর স্পষ্ট করলেন তিনি সরকারি চাকরিও ছাড়লেন। আবার তিনি বলছেন যে ঘুঘুর বাসা হয়ে উঠেছিল আরজি কর। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি,
প্রিন্সিপাল প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। সুপার অধ্যক্ষ চেস ডিপার্টমেন্টের হেডকেও সরানো হয়েছে, তাতেও কর্মবিরতি এখন চলবে। কর্মবিরতিতে অনড় আন্দোলনকারীরা। কর্মবিরতির ছবি দেখাবো। কর্মবিরতি কি হচ্ছে? এইটা তো ছিল। যে সব হাসপাতালে কর্মবিরতি চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, 4 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কর্মবিরতি কেন? দেখো, একটাই বিষয় যে কর্মবিরতি এক তো হচ্ছে কি তদন্তের পর দোষীদের শাস্তির পাশাপাশি নিরাপত্তা চাইছিলাম। আমরা কথা বলবো আন্দোলনকারীদের সঙ্গে। ইতিমধ্যেই পদক্ষেপ করা হচ্ছে, সরানো হয়েছে, তারপরেও কিন্তু কর্মবিরতি কেন চলছে? দেখুন, আমাদের অনেকগুলো দাবি ছিল। তার মধ্যে একটা দাবি ছিল যে স্বৈরাচারী প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজের, যে আগে একাধিকবার এখান থেকে ট্রান্সফার হওয়ার পরেও তার ক্ষমতা বলে, রাজনৈতিক ক্ষমতা বলে এখানে ফিরে এসছে এবং এখানে প্রতিবাদের কণ্ঠকে দমন করা হয়। তা সেই প্রিন্সিপালকে কোনোভাবে আরজি কর চায়নি এবং তিনি থাকলে তদন্ত প্রক্রিয়া কতটা সঠিক হবে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। ফলে সব মিলিয়ে আমরা এই দাবিটা করেছিলাম। সেই দাবিটা দেখলাম যে রেজিগনেশন দিয়েছেন, কিন্তু আমরা যেটা চাইছি যে রিটেন অ্যাপোলজি ঘটনার সময় থেকে তার যে ভূমিকা এবং এটার যে একটা দায় নেওয়া, সেই দায়টা তাকে নিতে হবে এবং রিটেন অ্যাপোলজি দিতে হবে এবং রাজ্য সরকারকে এটা সুনিশ্চিত করতে হবে তিনি তার নিয়ার ফিউচার কোনোদিনও যেন তিনি এবং তার সাথে যে আরো এমএসপি ডিন এবং চেস্ট মেডিসিন এইচওডি তারা উজ্জ্বল, প্রিন্সিপাল বলছেন এখানে হয়ে উঠেছিল ঘুঘুর বাসা আরজি করে এবং তিনি নাকি ভালো করার চেষ্টা করেছিলেন এবং স্পষ্ট বক্তা তিনি, তাই তাকে সরতে হলো। উজ্জ্বল, বলছেন এখানে ঘুঘুর বাসা ছিল, তিনি সেটা ঠিক করার চেষ্টা করেছেন, কি বলবেন? দেখুন, আজকে সারা আরজি করে আপনি কান পাতলেই জানবেন যে এই প্রিন্সিপালের চরিত্র, তার সম্পর্কে যেগুলো আছে সেগুলো সবাই জানে। কি ঘুঘুর বাসা বাঁধছেন এতদিন ধরে, আজকে আন্দোলনকারীরা এখানে বসে আছে, তাহলে আজকে তিনি একটা ইনস্টিটিউশনের ফাদার, তিনি এসছেন একবার ছাত্রদের সাথে পাশে দাঁড়িয়েছেন, কথা বলেছেন, এখানে কথা বলেছেন কোথায়, তার রুমে গিয়ে। তাহলে এটা তো আমরা সরকারি চাকরি ছেড়ে দিলেন। উজ্জ্বল, তিনি সরকারি চাকরি ছেড়ে দিলেন। সরকারি চাকরি ছেড়ে দিলেন, ঠিক আছে, ছাড়ুক, আমরা রিটেন চাইছি। রিটেন অ্যাপোলজি দেননি, তিনি উল্টো ঘাড়ে নিজের দায়টা নিয়ে নেয়নি। এখানে তো দেখা যাচ্ছে তিনি উল্টো দোষারোপ করছেন যে আমাকে নিয়ে রাজনীতি হচ্ছে, এগুলো হচ্ছে, সেই জন্য আমরা চাচ্ছি। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে অ্যাপোলজি দিয়ে তো ছাড়ছেন না, সেটা করুক, দুঃখ প্রকাশ করুক। লিখিতভাবে ক্ষমা চাইছেন কর্মবিরতিরত আন্দোলনকারীরা। তারা সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে ক্ষমা চাইছেন। তাদের দাবি লিখিতভাবে ক্ষমা চান সন্দীপ ঘোষ। তারা বলছেন উল্টে তো তাদের ওপরেই দোষ চাপাচ্ছেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকার পর। আর এই যে সঞ্জয় অপরাধী, সেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। সেই সঞ্জয়ের একের পর এক কুকীর্তি উঠে আসছে। সঞ্জয় রায় তার একের পর এক কুকীর্তি। 2022-এ আরো একটি বিয়ে করে এই সঞ্জয়। 2022-এ বিয়ের পর থেকে স্ত্রীকে মারধর অত্যাচারে বাড়ি ছাড়েন ক্যান্সার আক্রান্ত স্ত্রী। কালীঘাট থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, দেখো, তোমাকে জানাই যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের খাতায় এটাই প্রথম নয়। এর আগেও কলকাতা পুলিশের কালীঘাট থানায় তার বিরুদ্ধে 2022 সালে 4 আগস্ট তার বিরুদ্ধে একটি কমপ্লেন হয়, যেটা কিনা গৃহবধূ নির্যাতনের অভিযোগ হয়। কিন্তু সেই অভিযোগের পরে শুধুমাত্র তার বিরুদ্ধে জেনারেল ডায়েরি করেছিল পুলিশ, কিন্তু আর কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সঞ্জয়ের শ্বশুরবাড়ির সদস্যদের। তাদের বক্তব্য যে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যিনি মারা গিয়েছেন, যে চিকিৎসক
সে তার মেয়ের মতোই, কারণ তার মেয়েও চরম অত্যাচারের শিকার হয়েছিল, কারণ তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে যান এবং বিয়ের 6 মাস পরেই তার মেয়ে বাপের বাড়িতে চলে আসে, সেখানেই কিন্তু তিনি ছিলেন। এবং 2023 সালে 10ই আগস্ট তার মৃত্যু হয়। 2022 সালে 19শে ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল তাদের মেয়ের সঙ্গে সঞ্জয় রায়ের, কিন্তু বিয়ের পর থেকেই চরম অকথ্য অত্যাচার এবং ব্যাপকভাবে মারধর করা হতো। সেই কারণেই গৃহবধূ নির্যাতনের একটি অভিযোগ তারা দায়ের করেছিলেন 4 আগস্ট 2022 সালে। কিন্তু তাদের পরিবারের সদস্যদের অভিযোগ যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কারণ সঞ্জয় নিজেকে সিভিক পুলিশ বলে দাবি করেছিলেন এবং প্রথম বিয়ের কথা সে গোপন করেই তাদের মেয়েকে কিন্তু বিয়ে করেছিলেন। এই পর্যায়ে কিন্তু পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কত বড় সঞ্জয়ের শ্বশুরবাড়ির প্রভাবশালী এই সঞ্জয় যে কালীঘাট থানা কোনো ব্যবস্থা নিল না। অর্পিতা, অর্পিতা শোনা যাচ্ছে? আরেকটা যদি প্রশ্নটা করো, কত বড় প্রভাবশালী সঞ্জয় যে কালীঘাট থানা ব্যবস্থা নিল না? একেবারেই তাই। দেখো, নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দেওয়া, প্রথম বিয়ের কথা গোপন করে যাওয়া এবং বিয়ের 6 মাসের মধ্যে তার স্ত্রীকে অত্যাচার করা এবং চরম অত্যাচার, এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি হওয়ার পরেও তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া এবং চিকিৎসার জন্য বিন্দু মাত্র তিনি খরচ করেনি বলে অভিযোগ সঞ্জয়ের শ্বশুরবাড়ির সদস্যদের। তাদের বক্তব্য যে যেভাবে নির্যাতন চালানো হয়েছিল ঠিক একই রকম ভাবে এই যিনি কিনা চিকিৎসক, যার কিনা মৃত্যু হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে বলে অর্থাৎ অভিযোগ, সঞ্জয়ের এই অপরাধ ক্ষেত্রে কিন্তু ইতিহাস আছে, সঞ্জয় অপরাধ মনস্ক, সঞ্জয় বড় অপরাধী, পাকা মাথার অপরাধী। কি বললেন শাশুড়ি এবং শালি, দেখুন। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। কি হয়েছিল? মেয়ে যখন মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, অত্যাচার করতো? হ্যাঁ, আচ্ছা, তারপর? অত্যাচার খুব করতো। তারপরে আমি খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে? হ্যাঁ, তারপর? থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন? কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ, ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো। একদম এই নিহত তরুণী চিকিৎসককে কি কষ্ট পেতে হয়েছে এই সঞ্জয়ের হাতে। ধর্ষক সঞ্জয় খুন করে ধর্ষণ, সেই ঘটনায় সেই রাতে যারা ডিউটিতে ছিলেন ওই নিহত তরুণী চিকিৎসকের যারা সহকর্মী, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। খুন ধর্ষণের তদন্ত 3 জুনিয়র ডাক্তারের হাজিরার লালবাজারে, পুলিশের তলবে একজন হাউস স্টাফেরও হাজিরা। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কেন তাদের হাজিরা লালবাজারে? দেখো, ঘটনা পরম্পরা, অর্থাৎ ঘটনার দিন রাতে ওই নির্যাতিতা তরুণী ছাড়াও আরো যারা যারা অন ডিউটিতে, অর্থাৎ তারা ডিউটিতে ছিলেন, তাদের মধ্যে থেকে 3 জন জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফ, 4 জনকে তলব করা হয়। তারা ইতিমধ্যে লালবাজারে হাজিরা দিয়েছেন। মূলত কখন থেকে ডিউটি শুরু হয়েছিল, ডিউটি শুরু হওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে, ঘটনাক্রম কি কি ছিল, সেই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ সঞ্জয়ের যে অবাধ গতিবিধি ছিল, বিভিন্ন ডিপার্টমেন্টে সে করতে পারতো, তাহলে ঘটনা ঘটার আগেও কি সঞ্জয় সেখানে এসেছিল? কারণ ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে যে সে ওই ভোরবেলা সে ঢুকেছিল, কিন্তু তার আগেও কি ডিপার্টমেন্টে এসেছিল? এসে থাকলে সেখানে কোনো রকম গন্ডগোল হয়েছিল কিনা, বা ওই তরুণী কখনো তাদের, যেহেতু তারা প্রত্যেকেই জুনিয়র ডাক্তার বা হাউস স্টাফের প্রত্যেকেই যেহেতু তরুণীর সঙ্গে কর্মরত ছিলেন বা সহপাঠী ছিলেন, সেক্ষেত্রে কখনো তরুণীকে কেউ হুমকি দিয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে তারা কখনো কোনো বিষয় শুনেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তদন্তের মধ্যে দেখা হচ্ছে। সেই কারণেই অন ডিউটি যে 3 জন হাজিরা দেওয়ার কথা, তারা ইতিমধ্যে লালবাজারে হাজিরা দিয়েছেন এবং স্টেটমেন্ট রেকর্ডের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। অর্থাৎ এরা হাজিরা দিয়েছেন, তাদের বয়ান রেকর্ড চলছে লালবাজারে। আর আজকে আরজি করে প্রশাসনের তরফে কি করা হলো, আবার পুলিশ টিম গেল ডিসি নর্থ অভিষেক গুপ্তার নেতৃত্বে এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন তারা, বিশেষ করে সেমিনার হলের 4-5টা ঘুরে দেখলেন আবার, কারণ এই সেমিনার হলেই অকথ্য অত্যাচারে খুন এবং ধর্ষণ, নিহত
তরুণী চিকিৎসকের ওপর ভয়ানক অত্যাচার সঞ্জয় রায়ের। সিকিউরিটি বাড়ানোর জন্য বলা হয়েছে, কারা মানে ভিতরে যাচ্ছে হসপিটালের ভিতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে যারা কাজ করছে ওদেরকে বলা হয়েছে কি তোমরা মানে যারা ভিতরে যাচ্ছে রেজিস্টারে নোট করো কারা যাচ্ছে, ফোন নাম্বার বা কি, তাহলে কি হচ্ছে ভিতরে কোনো মানে যাদের কাজ নেই ভিতরে ওরা যেন না ঢুকতে পারে সেটা বলা হয়েছে। এখানে যাদের এখানে কাজ নেই মানে যারা মানে আনওয়ান্টেড লোক বা কোনো মানে আনওয়ান্টেড লোক না ঢুকতে পারে, মানে এই যে এমার্জেন্সি ওয়ার্ড আছে ওয়ার্ডে মানে নিরাপত্তা বাড়ানোর জন্য এটা বলা হয়েছে। নিরাপত্তা পুরো হসপিটালে মানে শুধু এখানে এই হসপিটালে না সব হসপিটালে বাড়ানো হয়েছে।